This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলে না নামিলে কেহ শেখে না সাঁতার। বেগুসরাইয়ে রাহুল গান্ধীর জলে ঝাঁপ দেওয়া নিয়ে এই কথাগুলো সামনে আসতেই পারে। মৎস্যজীবীদের সঙ্গে জালও ধরলেন। এবার প্রশ্নটা হচ্ছে যে বেগুসরাইয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে নাকি বিজেপির স্বচ্ছ জলে ঘোলা করতে রাহুল গান্ধীর এই জলে নেওয়া। দেখুন, কারণটা যেটাই হোক সেটা ভোটের ফলাফলেই পরিষ্কার হবে, তার জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে। তবে আজকে তার জলে নামাটা আটঘাট বেঁধেই, আচমকা নয়, এটা পরিষ্কার। বিহারের নির্বাচন কতটা অনিশ্চিত, কতটা কাটায় কাটায় টক্কর হচ্ছে, এনডিএ ও মহাগঠবন্ধন দুপক্ষ কতটা মরিয়া, তার সাক্ষী হয়ে রইল বেগুসরাইয়ের ওই পার বাঁধানো জলাশয়। সেখানে জনসংযোগে গিয়ে মাছ ধরার উৎসবে মিশে গেলেন দেশের বিরোধী দলনেতা। নৌকা থেকে জলে ঝাঁপিয়ে পড়লেন, সাঁতার কাটলেন। জলে নেমে জল মাপা বেগুসরাইয়ের তল কি পেলেন রাহুল গান্ধী, সে তো ভোটের পর বোঝা যাবে। তবে রাহুল গান্ধীর এই জলে নামা একেবারেই ঝোঁকের মাথায় হঠকারী সিদ্ধান্ত নয়, এর পিছনে সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে। মহাগঠবন্ধনের ইস্তেহারে মৎস্যজীবীদের জন্য বেশ কয়েকটি প্রতিশ্রুতি রয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র সাথীর মতোই অফ সিজনে মৎস্যজীবীদের জন্য মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তার অঙ্গীকার করেছে মহাগঠবন্ধন। রাহুল গান্ধীর জলে নামার দৃশ্যের সঙ্গে সেই অঙ্গীকারের কথা বিহারের কোনায় কোনায় পৌঁছে দিতে চাইছে কংগ্রেস। किसान मुझे घर में शादी में बुलाए, मैं पहुंच जाऊंगा। गरीब से गरीब मजदूर मुझे कहे राहुल जी मेरे घर में शादी है, आप आ जाइए, मैं पहुंच जाऊंगा। এদিকে নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রী কৃষক সমাজকে স্মরণ করিয়ে দিয়েছেন কিভাবে কেন্দ্রের বিজেপি সরকার চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেয়। यहाँ के 2 लाख किसानों के खाते में 650 करोड़ रुपए जमा हो चुके हैं। बिना कट कमीशन और करप्शन के किसान के खाते में जमा हुआ है। মহাগঠবন্ধনের বন্ধনও অটুট নয় দাবি প্রধানমন্ত্রীর। আবার সভায় তার অভিযোগ কংগ্রেসের মাথায় বন্দুক ধরে তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করিয়ে নিয়েছে আরজেডি। मैं आपको एक अंदर की बात बता रहा हूं, आरजेडी ने कांग्रेस की कनपट्टी पर कट्टा रखकर सीएम पद चोरी कर लिया। মুজফ্ফরপুরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য তেজস্বী ও রাহুলকে এক বন্ধনীতে রেখেই আক্রমণ করেছেন। ना तेजस्वी सीएम बन सकते हैं, ना राहुल पीएम बन सकते हैं, क्योंकि जगह ही खाली नहीं। রাহুল গান্ধীর জলে ঝাঁপ থেকে প্রধানমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ সব ঘটনা একটা দিকেই ইঙ্গিত করছে। আর্থিকভাবে পিছিয়ে থাকলেও বিহার রাজনীতিতে পিছিয়ে নেই। জাতীয় স্তরে সব নেতা ঝাঁপিয়ে পড়েছেন বিহারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর চর্চার মধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে তুঙ্গে বিতর্ক। নেপথ্যে 5টি থানার পুনর্বিন্যাস। 5টি থানার পুনর্বিন্যাস কেন? বিজেপি অভিযোগ করছে এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র, আর শাসক শিবির বলছে আইন শৃঙ্খলা রক্ষায় রুটিন মাফিক প্রশাসনিক পদক্ষেপ। রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট ভবানীপুর বিধানসভা কেন্দ্র। কিছুদিন আগেই বিজয়া সম্মেলনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস বদলে যাচ্ছে। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থেকে, আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি
বেরিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। সেই চর্চা থামতে না থামতে আবারও রাজনীতির হটস্পট ভবানীপুর। এবার কথা একটা প্রশাসনিক সিদ্ধান্ত ফলক। ভবানীপুর বিধানসভার 5টি থানার সীমানা পুনর্বিন্যাস। ওয়ার্ডগঞ্জের একটা বড় অংশ আলিপুর থানার আওতায় এসেছে। নিউ মার্কেটের একটা অংশ পার্ক স্ট্রিট থানায় এসেছে। দুটি এলাকা এবারে সাউথ ডিভিশনের অধীনে। আগে থানাগুলি ছিল পোর্ট এবং সেন্ট্রাল ডিভিশনের অধীনে। এটা নিয়মিত একটা রুটিন প্রশাসনিক রদবদল, যে এই এলাকাটাকে ছোট করা হলো, এই এলাকা বড় করা হলো, যাতে আইন শৃঙ্খলার প্রশ্নে কোথাও কোনো কম্প্রোমাইজ না করা যায়। বিজেপির প্রশ্ন, কলকাতা পুলিশের 91টি থানার মধ্যে শুধুমাত্র ভবানীপুর বিধানসভার 5টি থানার সীমানাই কেন পুনর্বিন্যাস করা হলো? একখানা ডিসিকে দাঁড় করিয়ে যাতে পুরো ভোটটা লুট করা যায় বা ভোটটা করানো যায়, এটা তার ব্যবস্থা। কারণ এটা পুরোটাই মমতা ব্যানার্জি যে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছেন, সেই পরাজয় থেকে মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য এটা একটা মানে প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক প্রচেষ্টা মাত্র, আর কিচ্ছু না। তথ্য বলছে 24-এর লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়েছিল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছেন, ভবানীপুরে এবার পদ্মফুল ফুটিয়েই ছাড়বেন। আপনি ভবানীপুরেও হারবেন, আপনাকে আমরা হারাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বিরোধী দলনেতার চ্যালেঞ্জ, সব মিলিয়ে ভবানীপুরের পারদ তুঙ্গে। কিন্তু থানার সীমানা বদলে কি ভোটের সমীকরণ কাজ করে? যেরকম অবস্থা আছে তাতে ক্রাইম প্রিভেনশন বা ইনভেস্টিগেশনের কোনো অসুবিধা হচ্ছে, তো তাহলে কি সুবিধার জন্যে এই যে করা হলো, যখন এসআর চলছে 4 তারিখ থেকে, তো তার সঙ্গে মিলিয়ে যদি এই সীমানার পরিবর্তনটা ভেবে দেখেন, তাহলে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না যে কি জন্য এটা করা হয়েছে। চর্চা তুঙ্গে, কিন্তু এই চর্চা 26-এর ভোট বাক্সে কি আদৌ কোনো ফ্যাক্টর হয়ে উঠতে পারে? উত্তর সময়ের হাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর শুরু হতেই ভারত ছেড়ে পালাচ্ছে বাংলাদেশিরা। যারা অনুপ্রবেশকারীরা ছিলেন তারা ভারত ছেড়ে এক এক করে পালাচ্ছেন। আর তাতেই বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন যে নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢালতেই নাকি সাপ বেরিয়ে আসছে। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। কেননা বিরোধী দলনেতার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে অবশ্য তৃণমূল। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না, প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানো যায় কিনা তা নিয়ে বিস্তর বিতর্ক আছে। তবে এসআইআর এর আবহে যখন অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তাড়ানোর কথা উঠছে, তখন এই প্রসঙ্গেই বিরোধী দলনেতার মুখে কার্বলিক অ্যাসিডের কথা। অনুপ্রবেশকারীদের কার্যত সাপের সঙ্গে তুলনা করে তৃণমূলকে নিশানা করলেন তিনি। ইলেকশন কমিশন ঘটতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এ তো হয়েছে, সাপ বেরিয়েছে, তারপর শুভেন্দু আর মিঠুনদা বুঝে নিন কে কি। মঙ্গলবার থেকে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজে বাড়ি বাড়ি যেতে শুরু করবেন বিএলওরা। তার আগে উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিহারি সীমান্ত এলাকা থেকে 38 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। সব মিলিয়ে উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকায় গত 72 ঘন্টায় 100-র কাছাকাছি বাংলাদেশি ধরা পড়েছে। উত্তরবঙ্গেও ভারত নেপাল সীমান্তবর্তী পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। তাহলে তো প্রশ্ন হবে, এদের যখন ঢুকেছিল তখন বিএসএফ আঙুল চুষছিল। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। কেন সীমান্ত ফাঁকা হবে? সীমান্তে গ্রামে মানুষ আছে থাকবে। শুভেন্দুর কথা আপনি বিশ্বাস করেন? 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ ডিপোর্ট করবে। যদি কোনো একজনও অবৈধ কেউ থাকেন, এই দায় তো অমিত শাহের বিএসএফ এর। শুরু থেকে বিজেপির অবস্থান, অনুপ্রবেশকারী তারাও হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দাও। এদিন সেই প্রসঙ্গ তুলে সিএএ এর কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে, সিএএ তে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি, সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব। বিজেপির অন্যতম মতুয়া মুখ অসীম সরকারেরও একই মত। একটা হিন্দু ভারতবর্ষ থেকে যেতে হবে না, হবে না, হবে না। 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তার একটা হিন্দুকেও ভারতের বাইরে যেতে হবে না। 2014-র মধ্যে যারা এসেছে তারা সিএ করলে তাদের নামটাও ভোটার লিস্টে থাকবে। এই প্রসঙ্গে তৃণমূল আবার মতুয়াদের নাগরিকত্ব প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছে বিজেপিতে।
মতুয়া মানুষদের ভোটের জন্যে, নমশূদ্র মানুষের ভোটের জন্যে এদের বিজেপি SIR এর নামে ন্যায্য ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। মনে রাখবেন, যারা আত্মহত্যা করেছেন প্রত্যেক অনুসূচিত বর্গের মানুষ এবং হিন্দু মানুষ। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে হিন্দু ঐক্যের কথা বারবার বলেছে বিজেপি। সেখানে বাংলা ও বাঙালি অস্মিতার প্রসঙ্গ তুলেছে তৃণমূল। এই প্রসঙ্গেই SIR কে বাংলার বিরুদ্ধে বিজেপির অস্ত্র বলে দেখিয়ে দিচ্ছে তারা। 26শে বিধানসভা ভোটের আগে এ নিয়ে ক্রমশ তেতে উঠেছে বাংলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মেদিনীপুরের 1 নম্বর ওয়ার্ডে একটা এলাকার নাম হঠাৎপল্লী। এই হঠাৎপল্লীতে প্রায় 100 খানেক পরিবার এবং 150 জনের মতন মানুষ ভোটার। সেখানে প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছেন, কারোর নাম 2002-এর ভোটার তালিকায় নেই। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশ থেকে আসা এত মানুষ কি করে রাতারাতি ভারতের ভোটার হয়ে গেলেন? এই হঠাৎপল্লীতে তাই এখন হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠেছে CAA। ছিল ধান জমি, কিন্তু 2000 সালের পর থেকে সেই জমিতে আর ধান চাষ হয় না। হঠাৎ করেই পাড়া হয়ে গেল। অনেকে বলেন হঠাৎ জনবসতি গড়ে ওঠার জন্যই এলাকার নাম হঠাৎপল্লী। SIR আবহে হঠাৎ করেই হঠাৎপল্লী খবরের কেন্দ্রে। 2002-এর ভোটার তালিকায় কারোর নাম নেই, কিন্তু এখন সবার কাছেই প্রায় ভোটার কার্ড, আধার কার্ড সহ সমস্ত ভারতীয় নথি আছে। তো ভোটার হচ্ছে, ভোট দেই, কিন্তু এখন যে হয়তো কি SIR হচ্ছে না কি হচ্ছে, সেখানে যদি সরকার আমাদেরকে ভোটার করে বা রাখবে, না রাখলে না রাখবে। এখানে তাহলে ভোটার কার্ড বা আধার কার্ড করালেন কিভাবে? সেটা লোক ইয়ার আপনার এই দলীয় লোক যারা এরা করে দিয়েছে। না, তখন ছিল না, মিথ্যা কথা বলবো কেন, তখন ছিল না, তারপরে হয়েছে। আমি এখানে 2003 সালেই বাড়িটা করছি। আমি 2003, মানে আপনাদের কি সবাই কি এখানকার বেশিরভাগ বাংলাদেশ থেকে? হ্যাঁ, 2002 এ নাম নাই, যেটা আছে 2007 আছে আমার নাম। প্রশ্ন এখানে, ধান জমিতে একটা পাড়া গড়ে উঠলো, কেউ টের পেলেন না? বাংলাদেশ থেকে আসা নাগরিকরা ভোটার কার্ড পেলেন কিভাবে? এখানে ধান জমি ছিল এক সময়, সেই ধান জমিকে কিনে মানুষ বসবাস করতে শুরু করার জন্য হঠাৎ করে ওই জন্য হঠাৎ পাড়া নাম হয়ে গেছে। এখানে প্রায় 500 জন বসবাস করে। 2010 সালের আগে ছিল না, এখন বেড়েছে, ওই ভোটারটা বেড়েছে। 2000 সালে CAA ছিল না, এখন আছে। SIR আবহে হঠাৎপল্লীর বাসিন্দারা বুঝতে পারছেন CAA এর গুরুত্ব। ভারতের স্থায়ী ও বৈধ নাগরিক হতে এখন CAA এর দিকেই তাকিয়ে আছেন তারা। সেই সুযোগটা কাজে লাগাতে চাইছে বিজেপি। মানুষকে আমরা বুঝাচ্ছি যে আপনাদের ভোটার লিস্টে নাম যদি নাও উঠে, তাও কিন্তু ভারতবর্ষের নাগরিক আপনারা হবেই। মেদিনীপুর টাউনেই খানচারেক CAA ক্যাম্প হবে, তার মধ্যে আমাদেরও একটা হবে, যাদেরকে আমরা CAA-তে অ্যাপ্লাই করার জন্য সবকেই বলবো। সেরকম আতঙ্ক সৃষ্টি হয়নি। সরকার তো বলেছে যে সবাইকে নাগরিকত্ব দিবে কিংবা যারও একটা ব্যবস্থা করবে, তাহলে আর আতঙ্ক হয়েও বা কি করবো? আর না, কেন ভয় করবো? যা করে ভগবান। হ্যাঁ, হঠাৎপল্লী হঠাৎ করেই চর্চার কেন্দ্রে। SIR পর্বের পর মেদিনীপুরের এই ছোট্ট পাড়াটার ভবিষ্যৎ কি? স্যারের প্রশ্নের উত্তর কি CAA দিয়ে করতে পারবে হঠাৎপল্লী? মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। কাগজ নেই, SIR এর নাম ওঠা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন? CAA ফর্ম ফিল আপ করুন। CAA ক্যাম্পও চলছে। সীমান্ত এলাকায় ঠিক এভাবেই প্রচার চালাচ্ছে বিজেপি। কিন্তু পাল্টা এবার তৃণমূল পথে নামলো। হৃদয়পুরে টোটোয় চেপে প্রচার করা হচ্ছে একেবারেই CAA এর ফর্ম ফিল আপ করবেন না। মানুষ কোন কথাটা শুনবে? জুলাই মাসে ঠাকুরনগরে CAA সহায়তা ক্যাম্প করেছিল বিজেপি। ক্যাম্প করে CAA নিয়ে পাল্টা প্রচার করে তৃণমূল কংগ্রেস। মাস তিনেক পর প্রায় একই ছবি উত্তর 24 পরগনার হৃদয়পুরে। রাজ্যের অন্য জায়গার মতো হৃদয়পুরেও CAA সহায়তা ক্যাম্প চালাচ্ছে বিজেপি। সেই হৃদয়পুরেই টোটো নিয়ে CAA বিরোধী প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। ভুল বোঝানো হচ্ছে বলছে দুদলই। সাধারণ মানুষকে আমরা বলবো, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দিয়েছেন সেই অনুযায়ী মানুষ যাতে কাজ করে এবং কোনো ভুয়ো বিভ্রান্তিতে মানুষ না পড়ে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ CAA
ফর্ম ফিল আপ করার জন্য আমাদের সহায়তার জন্য মানুষ আমাদের কাছে এসছে। মানুষকে এভাবে ভুল বুঝিয়ে আর মানুষকে আটকে রাখতে পারবে না, এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। কারা আসছেন ক্যাম্পে? সবারই বাংলাদেশ যোগ। আমি করলাম যে যেহেতু আমি নাগরিকত্ব নিয়ে আমি একটা শক্তিশালী ভারতের নাগরিক সবার জন্য, এখন তো আমাকে যার থাকে হারলে বলে তো বাংলাদেশে। ভোটার কার্ড নাই আমার। 95 সাল থেকে আমি ভোটার লিস্টে নাম তোলার জন্য চেষ্টা করেছি সমানে প্রত্যেক বছর, কিন্তু আমাকে বলছে আপনার হিয়ারিংয়ে গেলে বাবা মার ভোটার লিস্ট দেখান। তাই আমি সিএতে নতুন করে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করার জন্য আমি সিএ ফর্ম নিলাম। সিএ চালু হওয়ার পর থেকে আবেদনে খরা, তবে এসআইআর আবহ সিএ নিয়ে আগ্রহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শাসক বিরোধীর তৎপরতাও তাই ক্রমবর্ধমান। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। কি বলবেন একে? ঘোলা জলে মাছ ধরা? বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ভয় দেখিয়ে প্রচার করার নির্দেশ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি বলছেন যে বাড়ি বাড়ি যান, সেখানে গিয়ে মহিলাদের মধ্যে এনআরসি আতঙ্ক তৈরি করুন। এই ভোট প্রচারের কৌশলের কথা তিনি বলছেন। কে বলছেন? বলছেন উত্তর 24 পরগনার আইএনটিটিইউসির জেলা সভাপতি। বাঁকুড়ায় আবার উল্টো ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে আবার তৃণমূল কংগ্রেস নেতা তিনি এসআইআর নিয়ে অভয় বাণী দিতে পথে নেমেছেন। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর আতঙ্ক ছড়াতে নির্দেশ তৃণমূল নেতার। উত্তর 24 পরগনার আইএনটিটিইউসির জেলা সভাপতি একটি সভায় তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখান। তার দাবি, এনআরসির মাধ্যমে বিজেপি নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। ওটা তার বিরুদ্ধে বলছে মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখবে মহিলাদের অপেক্ষা দেবে, মহিলাদের ভয় পাবে। আপনারা মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষ মতো বাড়িতে থাকে না, ওই বলে যাবে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে। আর বিয়ালদের পেছনে লাগতে হবে। আর উত্তর 24 পরগনার আইএনটিটিইউসির জেলা সভাপতির এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। পাল্টা বিজেপির দাবি, এসআইআর আতঙ্কে ভুগছে তৃণমূল। তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ভুগছে, নিচুতলার তৃণমূল নেতারাও সেভাবে ভুগছে। তারা বুঝে গেছে যে এবারের নির্বাচনে, 26-এর নির্বাচনে তাদের আর ভুয়ো ভোটার, ফলস ভোটার বা বৈজ্ঞানিক রিডিং যেটা বলা হয়, সাইন্টিফিক রিডিং, সেটা তারা করতে পারবে না। তাদের খেলা টোটালি বন্ধ হয়ে যাবে নির্বাচনের দিন। যার জন্য তারা এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করবার চেষ্টা করছে। আর এর উল্টো ছবি ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানে এসআইআর নিয়ে মানুষকে অভয় দিতে বাড়ি বাড়ি ঘুরলেন পুরপ্রধান সহ তৃণমূল নেতৃত্ব। বাংলায় এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবেন। তার আগে বাঁকুড়া শহরের নতুন চটি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের অভয় দেন পুরপ্রধান। মানুষকে আমরা বোঝাতে এসেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে রয়েছি, আপনাদের সাথে রয়েছি। এবং 4 তারিখ থেকে যে ক্যাম্প চালু হবে, সেই ক্যাম্পে আপনাদের যে ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন না, সেই ফর্ম আমরা ফিল আপ করে দেবো। যদিও বিজেপির দাবি তৃণমূল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তৃণমূলের নেতা নেত্রীরা দায়িত্ব নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। ওনারা বলছেন যে কোনো নাম বাদ যাবে না, আমরাও বলছি কোনো নাম বাদ যাবে না, কিন্তু এরা বলুক যে যারা এই দেশে অন্য দেশ থেকে এসে এখানে রোহিঙ্গা বা যদি কেউ অনুপ্রবেশ করে থাকে তাদের নামগুলো বাদ যাবে না। আজকে যদি কেউ মারা গিয়ে থাকে তার নাম বাদ যাবে না। যদি সেই ক্ষেত্র থেকে অন্য কোনো ক্ষেত্রে সে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে, স্থানান্তরিত হয়েছে, সেই নামটা বাদ যাবে না। কাদেরকে দিয়ে ওনারা ভোট করাতে চাইছে না। এবার এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে বাংলায়। ছুঁয়ে যাচ্ছে এনআরসি বিতর্ক। এই প্রেক্ষাপটেই অনেকে মনে করিয়ে দিচ্ছেন, গত বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছিল সিএএ এনআরসির ইস্যুতে, যার ডিভিডেন্ড ভোট ব্যাংকে তুলেছিল তৃণমূল। এসআইআরকে ঘিরে 2026-এ কি সেই কৌশলে নিচ্ছে শাসক শিবির? দীপঙ্কর দাস ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষক থেকে পুরসভা নিয়োগ দুর্নীতিতে গত কিছু বছর ধরে তোলপাড় রাজ্য। তার মধ্যেও শিক্ষা হচ্ছে কোথায়? হলদিয়া বন্দরে। সেখানে মহিলা রক্ষী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। টাকা দিয়ে নাকি সেই রক্ষী নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
রক্ষী নিয়োগের জন্য টেন্ডার ডাকে হলদিয়া ডক কমপ্লেক্স। 10 জন মহিলা রক্ষী সহ 20টি পদে নতুন নিয়োগ হবে। অভিযোগ, টাকার বিনিময়ে রক্ষী নিয়োগের প্যানেল প্রস্তুত করা হয়। প্রার্থী পিছু 5 থেকে 10 লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। গত 17 সেপ্টেম্বর হলদিয়া ডক কমপ্লেক্স চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। কলকাতার একটি বেসরকারি সংস্থা NIS ম্যানেজমেন্ট লিমিটেডকে রক্ষী নিয়োগের বরাত দেওয়া হয়। এক চাকরি প্রার্থী শম্পা খাতুনের স্বামীর দাবি, রক্ষী পদে তার স্ত্রীর চাকরির জন্য এক বন্ধুর মাধ্যমে গার্ড দীপক মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। রক্ষীর চাকরির জন্য তার কাছে 5 লক্ষ টাকা চাওয়া হয়। এরপর ধাপে ধাপে 60,000 টাকা অনলাইনে পাঠান অভিযোগকারী স্বামী। বিনিময়ে তাকে পরীক্ষা প্রশ্ন ও উত্তরপত্র দেওয়া হয়, কিন্তু বাকি টাকা দিতে দেরি করায় তালিকা থেকে স্ত্রীর নাম বাদ দেওয়া হয়। তোমার কাজ হয়ে যাবে, কাজের বিনিময়ে 5.5 লক্ষ টাকা দিতে হবে। ফোনপেতে টাকা পাঠাই, ঠিক আছে, উনিও ইউনিয়নের সঙ্গে যুক্ত, তো আমি ক্যাশও দিয়েছি। আজকে নাকি মেডিকেল হলো, মেডিকেলে আমার স্ত্রীর নাম নেই। মহিলা রক্ষী নিয়োগে দুর্নীতির অভিযোগে শাসক দলের বিরুদ্ধে সরব বাম বিজেপি। তৃণমূল কংগ্রেস তারা কিছু এজেন্ট ছড়িয়েছে হলদিয়াতে, সেই এজেন্ট ছড়িয়ে এজেন্টদের মাধ্যমে ক্যান্ডিডেট জোগাড় করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। হলদিয়া জুড়ে যে কোনো কারখানাতে যে কোনো পোস্টে নিয়োগের ক্ষেত্রে তৃণমূল লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে শ্রমিকদের কাছ থেকে আদায় করছে। হলদিয়ার শ্রমিকরা প্রস্তুত হয়েছে, আর কেবলমাত্র অল্প দিন, যোগ্য সময় যোগ্য জবাব দিয়ে। হলদিয়া কলকাতা পোর্ট অ্যান্ড ডক শ্রমিক ইউনিয়ন ভারতীয় মজদুর সংঘ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা এবং স্থানীয় সাংসদকে চিঠি দিয়েছে সংগঠন। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই বিধানসভা নির্বাচনে যুযুধান দুই পক্ষ, তৃণমূল এবং বিজেপি। এবারে ডিজিটাল যুদ্ধেও তৃণমূল এবং বিজেপি দুজন একেবারে সম্মুখ সমরে। দেখুন, সপ্তাহ দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিজিটাল যোদ্ধার কথা ঘোষণা করেছিলেন। লক্ষ্য ছিল যুব সমাজকে আকৃষ্ট করা, আর এবারে সেই একই পথে হাঁটলো বিজেপিও। গতকালই তারা এই নতুন কর্মসূচির ঘোষণা করেছে। তাদেরও লক্ষ্য একটাই, যুব সমাজকে কাছে টানা। বছর ঘুরলেই বিধানসভা ভোট, টার্গেট যুব সমাজ। তাই ভোটের আগে নিজেদের শক্তি বিস্তারে সোশ্যাল মিডিয়ায় জোর রাজনৈতিক দলগুলি। বাগযুদ্ধের পাশাপাশি এবারে তৃণমূলের সঙ্গে ডিজিটাল যুদ্ধে বিজেপি। নব যুবা যোদ্ধা কর্মসূচি ঘোষণা করল গেরুয়া ব্রিগেড। যুব সমাজকে বেশি করে পাশে পেতে সপ্তাহ দুয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচির সূচনা করে তৃণমূল। নাম দেওয়া হয় আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আর এবারে নব যুবা যোদ্ধা কর্মসূচি ঘোষণা করল বিজেপি। শনিবার কলকাতার ICCR প্রেক্ষাগৃহে যুব মোর্চা কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব, সুনীল বানসাল, অমিতাভ চক্রবর্তী প্রমুখরা। সেখানেই এই কর্মসূচির ঘোষণা করা হয়। এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে থাকবে যুব মোর্চা। তৃণমূল কংগ্রেস যেভাবে করে লুটপাট চালিয়েছে, তরুণ যুব সমাজের চাকরি চুরি করেছে, রাজপথে যেভাবে যুব সমাজ নেমে পড়েছে, তৃণমূল ডিজিটালেই রয়ে যাবে। পথে নামলে তরুণ যুব সমাজকে তাদেরকে জবাব দিতে হবে, সাধারণ মানুষকে জবাব দিতে হবে। সাধারণ মানুষ, যুব সমাজ কিন্তু চোর নয়, তারা কেউ বালি চোর নয়, তারা কেউ চাকরি চোর নয়, তারা কেউ ঘুষ খায় না। বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের নির্দেশে পশ্চিমবঙ্গে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির দাবি, আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং বিকশিত বাংলা গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ। রাজনৈতিকভাবে একটা পার্টি তার প্রপাগান্ডা করছে অল ইন্ডিয়া। এটা যে শুধু আমার এখানে হচ্ছে তা তো নয়, এটা সারা ভারতবর্ষে হচ্ছে। সারা ভারতবর্ষের মানুষকে একটা সূত্রে বাঁধার, তার ভেতরে জাতীয়তাবোধের আরও উন্মেষ ঘটানোর, তার ভেতরে চেতনা আনানোর দেশপ্রেম সম্বন্ধে, এগুলো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তো প্রতিনিয়ত চলছে। এটা তারই একটা অংশ। যদিও বিজেপির কর্মসূচিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বাংলার সঙ্গে একদমই সম্পৃক্ত নয়। এইভাবে 2021-এও তারা বিভিন্ন মিস কল, তারপরে লোকজনকে ডেকে মেম্বারশিপ দেওয়া। আপনারা জানেন কিছুদিন আগে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল বিজেপির পক্ষ থেকে। যে টার্গেট দেওয়া হয়েছিল সেই টার্গেটের তারা 30% ফুলফিল করতে পারেননি। তাহলে তারা আশা করছেন কি করে এইবার এটা করবেন? আসলে ভয় পাচ্ছেন।
তৃণমূলের দাবি, শুরুতেই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ব্যাপক সাড়া ফেলেছিল, আর তার 2 সপ্তাহের মধ্যে বিজেপির ডিজিটাল কর্মসূচি। ফলে 26এর বিধানসভা ভোটের আগে এবারে ডিজিটাল যুদ্ধে জড়ালো যুযুধান 2 রাজনৈতিক দল। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মন কি বাত শব্দটার সঙ্গে দেশবাসী পরিচিত। প্রত্যেক মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিলেন দিল কি বাত অনুষ্ঠানে। ছত্তিশগড়ের একটি সেবামূলক প্রতিষ্ঠান তাদের এই দিল কি বাত অনুষ্ঠান, যেখানে হৃদরোগ থেকে সেরে ওঠা বিভিন্ন শিশুদের সঙ্গে আলাপচারিতায় দেখা গেল প্রধানমন্ত্রীকে। दिल की बात करनी है, कौन करेगा? बेटा, आपका ऑपरेशन कब हुआ? अभी हुआ 6 महीने पहले। और पहले खेलती थी? हाँ। अभी भी खेलती हो? हाँ। आगे क्या करना चाहती? डॉक्टर बनने चाहती हूँ। डॉक्टर बनोगी? डॉक्टर बन के क्या करोगी? सभी बच्चों का इलाज करेंगी। सिर्फ बच्चों का करोगी? सभी का। और तुम जब डॉक्टर बनोगी तब हम बूढ़े बन जाएंगे, तो हमारा कुछ करोगी कि नहीं? करूंगी। पक्का? हाँ, पक्का। কোনো সরকারি কর্মসূচি ছিল না, কোনো রাজনৈতিক কর্মসূচিও ছিল না। ছত্তিশগড়ের রায়পুরে একটা সেবামূলক প্রতিষ্ঠানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হৃদরোগ মুক্ত শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী আলাপচারিতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। बड़ी होकर डॉक्टर बनना चाहती हूँ और सभी का इलाज करना चाहती हूँ। अच्छा, रोना कब आया था? रोना नहीं। डॉक्टर तो बता रहे थे कि तुम बहुत रोती थी। डॉक्टर ने कब बताया? हैं? नहीं बताया। नहीं। मेरा 2014 में ऑपरेशन हुआ था, तब मैं 14 महीने का था। अब मैं बिल्कुल स्वस्थ हूँ और मैं क्रिकेट में बहुत। मुझे आपसे मिलना है, मैं आ सकता हूँ? पास आना है, आइए। सर, मेरे को इंजेक्शन से डर भी नहीं लगता था, इसीलिए मेरे को अच्छे से ऑपरेशन हुआ, मेरे को डर भी नहीं लगा। हाँ, अच्छा, तो आपके टीचर क्या बोलते हैं? मेरे टीचर बोलते हैं तुम पढ़ाई में अच्छी हो, पर थोड़ा थोड़ा अटकती। अच्छा, ये है। तो 7वीं में पढ़ती हो बेटा? यस सर। तो अब खाती नहीं हो? सर, खाते हैं। टीचर का सर खाती रहती है। হৃদরোগ মুক্তের ভিড়ে বাংলা থেকে অভিক নামের এক শিশুও রয়েছে। সে বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে চায়। मेरा नाम अभिक है, मैं वेस्ट बंगाल से हूँ। मुझे बड़े होकर आर्मी बनना है और मुझे देश की सेवा करनी। देश की सेवा करोगे? हाँ। पक्का? हाँ। क्यों करोगे? क्योंकि देश की सिपाही हमें रक्षा करते हैं और मैं भी रक्षा करना चाहता हूँ। मैं हाथ मिलाना चाहता हूँ। একজন শিশু জানালো নিউজে প্রধানমন্ত্রীকে দেখেছে সে। मेरा सपना था आपसे मिलने का। अच्छा, कब सपना आया? आज में आया था कि पहले आया था? बहुत पहले था। जानती थी मुझे? आप न्यूज में हमको देखते। न्यूज में पढ़ती देखती हो? अच्छा। শিশুদের নিয়মমাফিক জীবন যাপনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।